ব্লকবাস্টার শুক্রবার আমরা ফিল্মে দেখেছি, বক্স অফিসে দেখেছি ব্লকবাস্টার শুক্রবার। এটা যেন ব্লকবাস্টার ইডির শুক্রবার। প্রথম রাউন্ডে মার খেয়ে পরের রাউন্ডে মার কাকে বলে তার প্রস্তুতি নেওয়া। আর পিছিয়ে আসা নয়, আর পালিয়ে আসা নয়, এবার আরো খতরনাক যেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ফোর্সেস। আমাদের গর্ব, ভারতের গর্ব কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি ভারতের গর্ব যারা সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যারা প্রতি মুহূর্তে ত্রাস সৃষ্টি করছে চোরেদের। অর্থনৈতিক দুর্নীতি করেছো কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থাবা তোমার দিকে আসতে চলেছে। আমরা যখন এই মুহূর্তে কথা বলছি তখন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন তাপস রায়, তৃণমূলের বিধায়ক, তার বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা দল বেরিয়েছে, কিন্তু এখন অব্দি অপারেশন শেষ হয়নি। আমরা জানি না আজ কি রাত হোনা হে ক্যা, আমরা জানি না আজ কি রাত কি হতে চলেছে। গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো বা ভয়। ভয়টা যেন অনেকে পেয়ে যাচ্ছেন এবং ভয়টা পাচ্ছেন তার কারণ আহত বাঘ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেন এবার নতুন রূপে এই শুক্রবার আপনাদের সামনে, আমাদের সামনে এবং যারা অভিযুক্ত তাদের সামনে এসেছে। ঠিক এরকমই শুক্রবার, একদম রিওয়াইন্ড করুন সিনেমার মতন, জাস্ট ঘুরিয়ে দিন, হালকা করে ঘুরিয়ে দিন 7 দিন আগে। ঠিক এরকম সময় আমরা জবাব চাই বাংলা করছিলাম, উত্তপ্ত যে বিতর্ক, সেই বিতর্ক করছিলাম এবং প্রশ্ন তুলছিলাম যে রাজ্যের পুলিশ করছেটা কি, রাজ্যের পুলিশ কি আছে কি আদৌ। ঠিক 1 সপ্তাহ আগে শেখ শাহজাহানের বাড়িতে ঠিক এরকমই এক শুক্রবারের ভোরবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের বাড়িতে যায়, যাওয়ার অন্তত চেষ্টা করে। এবং কি রাজ্য, কি রাজ্যের পুলিশ, এই প্রশ্ন অনেকে তোলেন, কারণ সেখানে গিয়ে গোটা ভারতবর্ষে এরকম সিচুয়েশন হয়নি। অনেক তৃণমূল কংগ্রেস নেতা বলছেন মণিপুরে এত কেন্দ্রীয় বাহিনী আসে না, যত কেন্দ্রীয় বাহিনী আজ সুজিত বসুর বাড়ির সামনে এসেছে। সত্যিই তো তাই। সুজিত বসুর বাড়ির সামনে যদি আবার রণংদেহী মেজাজে তার সমর্থকেরা মারমুখী হন ইডির অফিসারদের দিকে, কেন্দ্রীয় বাহিনীর যদি মাথা ফাটে, ছেড়ে দেওয়া হবে না। কেন্দ্রীয় বাহিনী শেখ শাহজাহানের বাড়ির সামনে যেটা ফেস করেছে, তারপরে এখনো শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি। আমি জানি না, শেখ শাহজাহানকে হয়তো আতুপুতু করে রেখে দেওয়া হয়েছে, বাবুসোনা করে রেখে দিয়েছে শাসক দল, কারণ শেখ শাহজাহান তাদের কাছে হয়তো অ্যাসেট, সম্পদ। যেভাবে দামাল ছেলেরা সম্পদ হয়, যেভাবে আরাবুল ইসলামরা সম্পদ হয়, ঠিক সেভাবেই হয়তো শেখ শাহজাহান সম্পদ দলের। কিন্তু আমি জবাব চাই বাংলা থেকে আজ আবারও বলছি, শেখ শাহজাহান জানি না জবাব চাই বাংলা দেখে কিনা, কিন্তু যদি রিপাবলিক বাংলা শেখ শাহজাহান দেখে বা শেখ শাহজাহানের কাছে যদি ময়ূক রঞ্জন ঘোষের এই ক্লিপ পৌঁছায়, আমি শেখ শাহজাহানকে বলছি, শেখ শাহজাহান আপনাকে আমি এখানে আসতে, তোমাকে আমি এখানে আসতে চ্যালেঞ্জ করছি, আবারও চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, দম আছে, ইঁদুরের মতন পালিয়ে না থেকে আমার স্টুডিওতে এসো, এখানে এসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এবং যদি বুকের পাটা থাকে নিজেকে ভুল প্রমাণ করো, আর যদি বুকের পাটা না থাকে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা নত মস্তকে হাত জোড় করে বাংলার মানুষের সামনে ক্ষমা চাক, তার কারণ শেখ শাহজাহান যে ইঁদুরের মতন লুকিয়ে আছে তাকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না, গ্রেপ্তার করতে পারছে না। আসলে রাজ্য পুলিশ আসলে শেখ শাহজাহানদের বোধহয় ভয় পায়। মিন 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 করে কিছু মিডিয়া যেরকম শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলকে বিশাল বড় বাঘ বানায়, ঠিক সেরকম মিন 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 করে বোধহয় রাজ্য পুলিশের একাংশ ভয় পায় তারা। 1 সপ্তাহ হয়ে গেছে শেখ শাহজাহান এখনো গ্রেপ্তার হয়নি, 1 সপ্তাহ হয়ে গেছে
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের একজনেরও বিচার দেওয়া যায়নি, রাজ্য পুলিশ বিচার দিতে পারছে না। হয়তো এর জন্য সিবিআই তদন্তের প্রয়োজন হবে এবং একটা সময় গোটা রাজ্যের ট্রাফিক কন্ট্রোল করবার জন্য সিবিআই ইডির প্রয়োজন হবে, এরকম পরিস্থিতি আসছে। ভাবুন, এই একটা রাজ্য, যে রাজ্যের রাজ্যপাল বলছেন সে শাহজাহান অ্যারেস্ট হচ্ছে না কেন? মুখ্য সচিবকে ডেকে পাঠানো হচ্ছে, স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানো হচ্ছে। এমন এক রাজ্য তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, আমার সোনার বাংলাকে, আপনার সোনার বাংলাকে, যেখানে ভাবুন আপনি আমি কোথায় যাব, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে কিসের না চুরির, রাহাজানি, ছিনতাইয়ের, শ্লীলতাহানির। ভাবুন, শেখ শাহজাহানের বাড়িতে কোর্টের নির্দেশে যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার গেছিল তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে এই সমস্ত ধারায়। এটা পুলিশ মন্ত্রী রাজ্যে টলারেট করছেন, এটা বাংলার মুখ্যমন্ত্রী টলারেট করছেন, এটার পাশে যুক্তি সাজানো হচ্ছে, এটাকে নিয়ে যুক্তি সাজানো হচ্ছে এবং তারপর বলা হচ্ছে সুজিত বসুর বাড়ির সামনে কেন এত সিকিউরিটি থাকবে? আলবাত থাকবে। আজকে সুজিত বসুর বাড়ির সামনে আছে, কাল অন্য বড় নেতার বাড়ির সামনে সিকিউরিটির গোটা মহড়া বসে যাবে। তার কারণ, কে কখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মেরে দিচ্ছে, কে কখন কেন্দ্রীয় বাহিনীকে মেরে দিচ্ছে এবং কখন কে ধৈর্যের পরীক্ষা নিতে 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 একেবারে বয়েলিং পয়েন্ট অবধি পৌঁছে দিচ্ছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু বাংলার মানুষ জবাব চাইছে, বাংলার মানুষ জবাব চাইছে। কবে অবশেষে রাজ্য পুলিশ নিজের শীত ঘুম থেকে মেরুদণ্ড যেটা শুকোতে দিয়েছে, সেই মেরুদণ্ডটা নিজে ওই দাঁত লাগানোর মতন, ফলস দাঁত লাগানোর মতন খপ করে লাগিয়ে নিয়ে নিজের যে মেরুদণ্ড সেটাকে টাক করে সেট করে নিয়ে কিছুটা হলেও অ্যাকশন নেবে, এই শেখ শাহজাহানদের গ্রেপ্তার করবে। আর যদি শেখ শাহজাহানদের গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের ঠক 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 করে হাঁটু কাঁপে, তাহলে সেটা বলে দিক। সিবিআই এর অ্যাপারেটাস আছে, ভারতীয় সেনার অ্যাপারেটাস আছে, ইডির অ্যাপারেটাস আছে, রাজ্যপালের অ্যাপারেটাস আছে, ভারতবর্ষের অ্যাপারেটাস আছে। ভারতবর্ষ একটি রাজ্যে ৩৫৫ ধারা জারি করে, ৩৫৬ ধারা জারি করে, রাষ্ট্রপতি শাসন জারি করে এই শাহজাহানদেরকে শায়েস্তা করতে পারে। আগেও করেছে, এর পরেও পারবে। কিন্তু রাজ্য পুলিশ কেন পারছে না? রাজ্যের শাসক দল কেন পাচ্ছে না? তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই ১২০ সেকেন্ডের মধ্যে দেখে নেব শাহজাহানদের নির্লজ্জতা এবং শাসক দলের মেরুদণ্ডহীনতাকে প্রশ্রয় দেওয়া, এবং তারপর আসবো উত্তপ্ত বিতর্কে বাদল দেবনাথকে গ্রিল করতে। এই গাড়িটির ভিতরে পেছনের যে উইন্ডো, যে রেয়ার গ্লাস, সেটা সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। সন্দেশখালী ঘটনার পর এই মুহূর্তে প্রথম রেড এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেটা আমরা বলছিলাম, এই ধরনের প্রিকুয়েশন তারা রেখেছে। বঙ্গ রাজনীতিতে এ যেন ব্লকবাস্টার ফ্রাইডে। দুর্নীতির তদন্তে গিয়ে এক শুক্রবার মার খেল ইডি। সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পার। দুর্নীতির তদন্তে এবার আরো চোট খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ইডি। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির। দিনভর ইডির তল্লাশি চলছে এবং সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে যেমন তল্লাশি চলছে রাজ্যের শাসক দলের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও, এবং চলছে সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডির তল্লাশি। সকাল 6:30 থেকে একটানা তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এবার কিন্তু আরো বেশি সতর্ক, আরো বেশি প্রস্তুত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও কেন্দ্রীয় বাহিনী। ইডির হানা আগেও দেখেছে বাংলা, কিন্তু রীতিমতো যুদ্ধের পোশাক পরে কাঁদানে গ্যাসের শেল নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আগে কখনো দেখা যায়নি। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের উপরে সিআইএসএফ জওয়ানের উপরে আক্রমণটাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলছেন। তো আজকে তারা অনেক সেজে টেজে ওখানে গেছেন। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়ে অবশ্য প্রশ্ন তুলতে ছাড়েনি শাসক দল। আজকে তদন্তের নামে কেন্দ্রীয় বাহিনী যেভাবে এরিয়া ডমিনেশনের করার নাম নিয়ে যেভাবে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, এটা অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ।
চাকরি চুরি সাফাই দিতে অবশ্য আসরে নেমেছেন রাজ্যের আরও এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সবাইকে চাকরি করতেই হবে এমন কোনো কথা নেই, আজব দাবি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে? আমি জিজ্ঞেস করছি, সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে, ক্ষেত মজুর করবে কে, অন্য বিষয়বস্তু কে করবে? সবাই চাকরি করলে সেই চাকরিটা চুরি করবে কে, গরু কয়লা পাচার করবে কে, ইডি পিটিয়ে পালিয়ে বেড়াবে কে? সন্দেশখালী থেকে দুজন গ্রেপ্তার হলেও শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই। রাজ্যপালের চাপেই যে লোক দেখানো গ্রেপ্তার সে বিষয়ে এক প্রকার নিশ্চিত বিরোধীরা। এবার কি তাহলে দুর্নীতির কানে টান পড়েছে? মাথার নাগাল কবে পাবে কেন্দ্রীয় এজেন্সি? তার জবাব চায় বাংলা। আমরা যখন এই মুহূর্তে জবাব চায় বাংলা করছি, মাথায় রাখুন তখনও সুজিত বোস কিন্তু এখন অবধি নিজের বাড়িতে রিল্যাক্স করে বসে আরাম করে জবাব চায় বাংলা হয়তো দেখতে পাচ্ছেন না, রিপাবলিক বাংলা হয়তো খুলে তিনি এখনও আমাকে দেখতে পাচ্ছেন না। আমার খারাপ লাগছে, কারণ আমার টিআরপিতে একজন অন্তত কম হয়ে যাচ্ছেন, কারণ এখনও সুজিত বোসের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা রয়েছে। তার পুত্র সমুদ্র, সেও এখনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি। আমরা জানি না আজ কি রাত হোনা হে ক্যা। একটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অপর আরেকটি বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা নিজেদের অফিসিয়াল কাজ করছেন। আমরা খোঁজ রাখবো এবং ব্রেকিং আপনাদেরকে দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, বাদল দেবনাথ সমাজকর্মী, নজরুল ইসলাম সাহেব রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন, ফিরদৌস শামীম আইনজীবী, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এবং ইউটিউবার রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে একবার আমি সিদ্দিকুল্লাহ সাহেব, ভাবুন এই বাংলাতে একটা অদ্ভুত সার্কাস চলছে। এটা শীতের সময় সার্কাসের মরশুম বটে, কিন্তু বাংলাতে শাসক দলের কল্যাণে একটা সার্কাস চলছে, যেখানে এই শাহজাহানরা ইঁদুরের মতন পালিয়ে বেড়াতে পারে, আর রাজীব কুমারের মতন দণ্ড প্রতাপ অফিসার, যিনি এখন রাজ্য পুলিশের ডিজি, তিনি ধরতে পারেন না শাহজাহানদের। কেউ টেবিলের তলায় লুকিয়ে পড়ে, ঠকঠক করে কাঁপে, আবার কেউ বড় বড় বীর বিক্রমে প্রাক্তন সেনা কর্তাকে গ্রেপ্তার করে। আমি একবার আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী, যার দায়িত্ব গোটা বাংলায় লাইব্রেরিগুলো সামলানোর, যেখানে বই থাকবে, বই থেকে জানতে পারবো আমরা সিঙ্গুরে কি হয়েছে, নন্দীগ্রামে কি হয়েছে, কে কয়লা বালি চুরি করেছে, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর যুক্তিটা আরেকবার শুনুন, তারপর আমি আসছি মূল বিতর্কে। সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে? আমি জিজ্ঞেস করছি, সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে, ক্ষেত মজুর করবে কে, অন্য বিষয়বস্তু কে করবে? রাজ্য সরকার গভীরভাবে ভাবে আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি, বাম জামানায় প্রতারিত হয়েছে। যিনি গ্রন্থাগার মন্ত্রী, যিনি বইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আর তিনি বলছেন যে তাকে চাকরি করতে হবে না। বাংলার যুব সমাজ কি করবে? ওদের মতন গরু পাচার করবে, ওদের মতন কয়লা পাচার করবে, ওদের মতো রোহিঙ্গাদের বাইরে থেকে নিয়ে এসে ওখানে ভোটার আইডি করার কাজ করে দেবে। আমি অঙ্কনের কাছে, বিজেপি মুখপাত্র অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, একটা সরকার বা একটা শাসক দল ঠিক কতটা নির্লজ্জ, মানে কোনো স্কেল যদি থাকে তাতে কতটা ঠিক নামতে পারে ডিপ টিউবওয়েলের পাইপের মতন, যে এই ধরনের যুক্তি রাজ্যের একজন মন্ত্রী দিচ্ছেন দুর্নীতির সাফাই দেওয়ার জন্য? মানে এটার একটা লিমিট আছে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকার যেমন নির্লজ্জ তেমন তার মন্ত্রীও নির্লজ্জ। যার মন্ত্রীর কথা বলছেন তার আমলে 300খানা গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে। 12,000 গ্রন্থাগারের কর্মীরা নিয়োগের শূন্যপদ ফাঁকা রয়েছে। তো উনি তো গ্রন্থাগার মন্ত্রী হিসেবে সেই দায়িত্ব পালন করে না। তো ওনার তো কাজই হচ্ছে যে ধর্মের উস্কানি দিয়ে নানা জায়গায় কখনো এর বিরুদ্ধে আন্দোলন, কখনো তার বিরুদ্ধে আন্দোলন, এগুলোই করা। এখন আপনাকে বুঝতে হবে এই পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার শিক্ষা বিরোধী, যুব বিরোধী, মেধা বিরোধী, এবং এরা চায়, ধরুন আজকে যদি শিক্ষক হয়ে কেউ যদি আজকে স্কুলে পড়াতে যান, তাহলে 8,000টা স্কুল বন্ধ হয়ে যেত না। যদি আজকে কোনো গ্রন্থাগার কর্মী গ্রন্থাগারে মানে তার শূন্য পদে নিয়োগের মাধ্যমে গ্রন্থাগারে কাজ করতে পারতেন, তাহলে 300টা গ্রন্থাগার, আমি যে কামারহাটি এলাকায় থাকি সেখানেও একটা গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে, সেই গ্রন্থাগারটা বন্ধ হয়ে যেত না।
মানুষ পড়বে লিখবে, তাহলে তো তৃণমূলের প্রবলেম। তাহলে শাহজাহান বাহিনী কি করে তৈরি হবে? তাহলে লক্ষ লক্ষ অনুব্রত মাননীয় অনুপ্রেরণায় তৈরি কি করে হবে? শাহজাহানকে ফাইনালি কি গ্রেপ্তার করবে সিবিআই, ইডি এই ধরনের কেসে গ্রেপ্তার হয়তো করতে পারে না ফিনান্সিয়াল ফ্রড ছাড়া, কিন্তু মানে শাহজাহানকে গ্রেপ্তার কে করবে? খুব অসহায় লাগছে, কারণ কি বাংলার রাজ্যপাল তিনি বলছেন যে আমি আলটিমেটাম দিয়েছি, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে বলেছি, মুখ্যমন্ত্রী স্পিকটি নট, রাজ্য পুলিশের ডিজি বলছেন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থাটা কবে নেওয়া হবে? এটা তো মোরাল ডাউন হয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুনুন, রাজীব কুমারকে ডিজি পদে নিয়োগ করাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নির্বাচনের আগে যে স্ট্র্যাটেজিটা কি, যে উনি বুঝতে পেরেছেন যে এখন যাবতীয় দুর্নীতির তদন্ত জাল গোটানো শুরু হয়ে গেছে এবং বড় মাথারা পাকা মাছ যেগুলো রয়েছে সব কটা ধরা পড়বে। এখন আর এইসব কচি ছোটোখাটো এইসবে কোনো কাজ হচ্ছে না, এখন একদম বড় মাথারা ধরা পড়বে। তাই জন্য ডিজি করে এই রাজীব কুমারকে নিয়ে আসা হয়েছে, যাতে করে এই সমস্ত চোর চিটিংবাজগুলোকে পুলিশের সক্রিয় মদতে এদেরকে সুরক্ষা দেওয়া যায়। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাই দেখিয়েছেন এক মেজর ঋত্বিক পালকে অ্যারেস্ট করতে পারে, সুকান্ত মজুমদার কোথাও তার কর্মীদের সাথে, আহত কর্মীদের সাথে দেখা করতে গেলে তাকে আটকাতে পারে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ম্যানে ভরতে পারে। এই শাহজাহান খাবার চোর, পাচারকারী, রোহিঙ্গাদের আশ্রয়দাতা, এটাকে ছেড়ে রেখেছে, সাথে পুলিশ ঘুরে বেড়ায়, ও স্করপিওর ওপর বসে থাকে আর তারকে প্রোটেকশন দেয় পুলিশ। খুব পরিষ্কার কথা। এই যে আমি অঙ্কন তোমাকে বলছি, আমি শুধু একবার তোমাকে থামালাম, তুমি হাফ জানো, আমি পুরোটা দেখাচ্ছি। স্করপিওর ওপরে শুধু বসে থাকে না। আমি যেহেতু বাদল দেবনাথের কাছে যাব, বাদল দেবনাথের কাছে যাওয়ার আগে, বাদল দেবনাথ খুব বড় এন্টারটেনার, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাদল দেবনাথকে রিপাবলিক বাংলা থেকে একটা পুরস্কার দেওয়া উচিত, কিন্তু তার থেকেও বড় আমি জাস্ট এটা দেখে যাকে বলে না ধুয়ে দেওয়া, যাকে বলে অন্য সবাইকে, এরকম পলিটিশিয়ান আমি দেখিনি। আমি দেখতে চাই যে শেখ শাহজাহান বড় না তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা বড়। বাদল দেবনাথ আপনার নামে কোনো গান ফান বানানো হয়েছে? বাদল দা বলে আমি জানতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বানানো হয়েছে। আকাশে বাতাসে পজিটিভ এনার্জির নামটা মনে আছে অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, সেই দলে অভিষেক ব্যানার্জি এবং শেখ শাহজাহান দুজনের নামেই গান বানানো হয়। কি অদ্ভুত সুন্দর, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শেখ শাহজাহানের যে সুপারহিট গানটা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছি, এবং কতটা নির্লজ্জভাবে পুলিশ এই সমস্ত কিছু খুঁজে পায় না, কোথায় আছে সেটাও খুঁজে পায় না, শেখ শাহজাহানের গানও খুঁজে পায় না, একবার দেখিয়ে নিতে চাই, তারপরে বাদল দেবনাথের কাছে আসবো এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য। তোমাকেই চাই বাদশা তুমি শাহজাহান ভাই, নট 24 তোমাকেই চাই, নট 24 তোমাকেই চাই বাদশা তুমি শাহজাহান ভাই, নট 24 তোমাকেই, নট 24 তোমাকেই চাই বাদশা তুমি শাহজাহান ভাই, নট 24 তোমাকেই চাই। এরকম একটা গান বেরিয়েছে, জানো তো, এরকম একটা গানও বেরিয়েছে, সুজিত বোস তোমাকে চাই। আজকে তার এই পুরো নিয়োগ দুর্নীতির ফাইল খুলেছে, খুব তাড়াতাড়ি, আমি পরিষ্কার করে বলে রাখছি, এই পুরো নিয়োগ দুর্নীতির ফাইল খুলেছে। এরপর দমকলে যে দুর্নীতি করে যে নিয়োগগুলো হয়েছে সেই ফাইলও খুলবে, তখন তিহারও ডাকবে, সুজিত বোস তোমাকে চাই, সুজিত বোস তোমাকে চাই। আলিপুর জেল একদিক থেকে ডাকবে, ডিজে বাজবে, আরেক দিক থেকে তিহার জেল ডিজে বাজবে। উনি কোথায় যাবেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। নেক্সট ওই যে আমাদের শ্রীভূমির থিমটা কি হবে? সিজিও কমপ্লেক্স নাকি তিহার জেল নাকি আলিপুর সেন্ট্রাল জেল? সুজিতদার উত্তরের অপেক্ষায় রইলাম। বাদল দেবনাথ, আপনাকে আমি খুব স্পেসিফিক কিছু প্রশ্ন করছি, কারণ আমি জানি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে। বাদল দেবনাথ, আমি এফআইআর কপিটা দেখছিলাম এবং সেখানে আমি দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কিছু অফিসার, আমি জানি না তারা শ্লীলতাহানি করতে গেছিলেন, তারা রাহাজানি করতে গেছিলেন এবং তারা চুরি করতে গেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আপনার মনে হয়, আপনি স্বীকার করেন এটা? না, তার আগে আমি বলি, আমি তো এইভাবে তো ভাষা খারাপ করে বলতে পারি না। একটা রিপাবলিক বাংলা ভালো চ্যানেল, প্রচার ভালোই করছে বিজেপির হয়ে, কিন্তু সর্বপ্রথমে বলি স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিবস আজ এবং জাতীয় দিবস। বাংলার মানুষ, সমস্ত দেশের মানুষ আপনাদের সকলকে মাথা হেট করে বসে আছে জন্মদিনের যুব দিবসে, জাতীয় যুব দিবসে বাংলার যুবরা মাথা হেট করে রাস্তায় বসে আছে। শুভেচ্ছা এবং শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাচ্ছি। দেবেন না, 2 নম্বর শুভেচ্ছা জানান। ছোট ভাই বসো একটু, আমি বলিনি, তুমি অনেকক্ষণ বলেছো।
স্বামী বিবেকানন্দের জন্মদিন না, আপনি পয়েন্টে বলুন, আপনি পয়েন্টে বলুন যে ইডির অফিসারদের বিরুদ্ধে এই যে এফআইআর এ যে ধারাগুলো দেওয়া হয়েছে, আপনার মনে হয় এই ধারাগুলো ঠিক? সব পয়েন্টে আসবো। না না, সব পয়েন্ট আপনি এই পয়েন্টে আসুন, কারণ কি আপনি জানেনই না শেখ শাহজাহান কোথায়, আপনারা ভয় পান। আবারও বলছি, আপনারা শেখ শাহজাহানকে বোধহয় ভয় পান, কারণ শেখ শাহজাহানরা আপনাদের মাথার উপর থেকে হাত তুলে নিলে পাবলিকের যে রাগ, সেই রাগ আপনারা প্রতিহত করতে পারবেন। বলতে দাও না একটুখানি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই যে আমি যে বারবার বলি না, এই যে আপামর বাঙালির সংস্কৃতির বদনামের একটা বিরাট চেষ্টা। আমি আজকে সকাল থেকে ভাবছিলাম যে সমস্ত চ্যানেলগুলো বিবেকানন্দের জন্মদিন, অল পলিটিক্যাল পার্টি, এনজিও সবাই মিলে বিবেকানন্দের জন্মদিন পালন করছে, এটাই হয়তো দেখবো। কিন্তু দেখলাম না, ব্রেকিং নিউজ চলছে বিভিন্ন চ্যানেলে, ইডি অফিসার 3 জন, এক মন্ত্রীর বাড়ি, তাপস রায়ের বাড়ি আর দমদম পৌরসভার এক প্রাক্তন প্রধানের বাড়িতে গেছেন। অর্থাৎ এই যে ব্রেকিং নিউজ, বিবেকানন্দের জন্মদিনে জাতীয় দিবস, সারা বিশ্বের মানুষ বিবেকানন্দকে নিয়ে শ্রদ্ধা করে। স্বামী বিবেকানন্দ তৃণমূল একটা শাখা খুলেছেন, তারই ওই শাখা সংগঠনের আমি বাদল দেবনাথ আপনাকে আনইন্টারাপ্টেড বলতে দিচ্ছি। না না, আমি আপনাকে আনইন্টারাপ্টেড বলতে দিচ্ছি, কিন্তু এটা আপনি বলুন তো। আমার ভয় লাগছে এবার বাদল দেবনাথ। না না, আমি চিন্তিত। না না, আমাকে একটা কথা বলুন। শুনতে আসেনি তো এখানে বাদল দেবনাথ, আমি তো বাংলার মানুষ, আমি তো আপনার তোমার কালচার, তোমার সংস্কৃতি, তোমার শিক্ষা দীক্ষা, আমাকে পয়েন্টে বাদল দা আপনি বলুন অবশ্যই যে শেখ শাহজাহানদের আপনারা রত্ন বানিয়ে বাংলার মানুষের চোখে আরেকটু নেমে যাচ্ছেন। না না, এরকম কোনো ব্যাপার নেই। আমি প্রথম আপনার চ্যানেলে বসেই বলেছি, কতটা নিচে নামবে ফেসবুক চ্যানেলে সুজিত বোসের বাড়ি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন যে আপনাদের অ্যাসেটটা কোথা থেকে? আপনার মুখ্যমন্ত্রী বলেন, আপনি বলে কি হবে? যারা আপনার মুখ্যমন্ত্রী খবর জানে, আপনার মুখ্যমন্ত্রী খবর জানে, আপনার মুখ্যমন্ত্রী এটাও বলেছি নদীর এপারে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কারা ভাঙচুর করেছে। আপনি সুন্দরবন এলাকায় সন্দেশখালী কোনদিন আপনি গেছেন? সন্দেশখালী, ধামাখালী, সরবরিয়া যেতে গেলে কটা নদী পার হয়ে যেতে হয়, কোন রাস্তা দিয়ে যেতে হয়, ইডি ওই গাড়িগুলো ভাঙচুর। আপনি বলুন না, আপনার পুলিশ মন্ত্রী কোথায়? দ্বিতীয় কথা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায়? দ্বিতীয় কথা, দেশের সংবিধানের একটি অংশ, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্তাক্ত হলো, আপনার মুখ্যমন্ত্রী কোথায়? এক সপ্তাহ হয়ে গেল মিশনের প্রচার, ইডি, সিবিআই, আপামর হিন্দিভাষী মানুষ বাংলার সংস্কৃতিকে যে মানে না, মানতে চায় না। হিন্দিভাষী কি হলো? এর মধ্যে কি হলো? হিন্দিভাষী আর বাংলাভাষী কি হলো? না না, হিন্দিভাষী আর বাংলাভাষী কি হলো? এর মধ্যে লজ্জা লাগে না আপনার? বিভাজনের রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস, বিভাজনের রাজনীতি করছে, লজ্জা লাগে না? এই হিন্দিভাষী লোকেরা যারা বাঙালিকে মানে না, বাংলাকে মানে না, লজ্জা নেই, লজ্জা, এক বাটি লজ্জা, এক বাটি লজ্জা। ও বাবা, আপনি দাদু মানুষ, ও দাদু, একটু চুপ করুন, একটু চুপ করুন। লজ্জা, আমি দুজনকে থামাচ্ছি, একদম দুজনকে আমি থামাচ্ছি। আমি সম্মান হয়ে গেছে বাদল দা হয়ে গেছে, বাদল দা হয়ে একদম হয়ে গেছে। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সন্ময় বাবু, একদম হয়ে গেছে। দুজনকে আমি থামাচ্ছি। আমি সন্ময় বাবু আপনার কাছে আসার আগে হয়ে গেছে, বাদলদা হয়ে গেছে। আমি সন্ময় বাবু আপনার কাছে আসার আগে আবারও আমি বলছি, শান্তনু সেন তৃণমূল মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় প্রতিক্রিয়া দেন। শান্তনু সেনের একটি বক্তব্য আবার আমি শোনাবো। শান্তনু সেনদের অসুবিধা হচ্ছে যে এত কেন্দ্রীয় বাহিনী নাকি মণিপুরেও থাকে না। আমি তো মণিপুরে দেখিনি শেখ শাহজাহানদের এভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারকে মারধর করতে। শান্তনু সেনের প্রতিক্রিয়াটা শুনুন দাদা, এবং তারপর আপনার কাছে আসছি। একবার শান্তনু সেনের প্রতিক্রিয়াটা শুনি। তদন্তকারী সংস্থার সাথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তার আশেপাশের সমস্ত এরিয়াকে যেভাবে ডমিনেট করছে, যেভাবে সাধারণ মানুষকে তাড়া করছে, কেউ বাজার যাচ্ছে, কেউ পাড়ায় দাঁড়িয়ে গল্প করছে, কেউ রকে বসে শীতের আমেজে রোদ পোয়াচ্ছে, তাদেরকে তাড়া করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের তৎপরতা মণিপুরে দেখলে মণিপুরের এত মানুষ খুন হতো না, এত মায়েরা ধর্ষিতা হতেন না। নির্বাচনের সময় এই ধরনের এরিয়া ডমিনেশন হয় না। সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমি আর কিছু বলছি না, বাকিটা আপনি বলুন। শান্তনু সেনের প্রতিক্রিয়া দিলাম। না ময়ূক, দেখো একটা কথা পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে যে এতক্ষণ চিৎকার চেঁচামেচি অনেক কিছু শুনছিলাম, কিন্তু ডিবেটটা আমরা হারিয়ে ফেলছিলাম। আমি কেন বলছি শান্তনু সেনের এই কথার প্রেক্ষিতে বলি, শান্তনু সেন কী চাইছিলেন?
শান্তনু সেন চাইছিলেন যাতে শেখ শাহজাহানের মতো কম সিআরপিএফ থাকতো এবং মারধর করে তাদের বাইরে বার করে দেওয়া। সেটাই তো মানে তারা চাইছিলেন যে আলটিমেটলি সুজিত বোসের বাড়ি থেকে ইডি অফিসাররা পালিয়ে যেতেন। আজকেও ইডির অফিসাররা এর বাড়িতে, সুজিত বোসের বাড়িতে 1 ঘন্টা অপেক্ষা করেছে, 1 আওয়ার। তারপর শেষ পর্যন্ত ঢুকতে পেরেছে ওয়ারেন্ট নিয়ে, এবং সিআরপিএফের ওপর মানে এরিয়া ডমিনেশনের নির্দেশ ছিল স্পেসিফিক, আমি যতটুকু খবর নিয়েছি। আমি একটু অন্য জায়গায় চিন্তা করছি। ঘটনা হচ্ছে যে জায়গায় পরিস্থিতি যাচ্ছে, গতকাল রাজ্যপাল 2 জন, নন্দিনী সেন চক্রবর্তী এবং মুখ্য সচিব, তাদের 2 জনকে ডেকে পাঠালেন। এই 2 জনকে ডেকে পাঠানো হলো, তারপর 7 দিন বাদে 2 জনকে লোক দেখানো তোলানো হলো। অর্থাৎ এটাও তোলানো হতো না রাজ্যপাল এইটুকু চাপ না দিলে, কিন্তু রাজ্যপালের এই চাপটাই যথেষ্ট নয়। আমি আবারও বলছি ময়ূকের, আগের দিন আমি তোমাদের চ্যানেলে বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ডার এরিয়া যে অবস্থায় পড়ে রয়েছে, সেখানে ইমিডিয়েটলি সমস্ত থানাগুলোকে 355 ধারার আওতায় নিয়ে আসা দরকার। অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার আগে আমি দেখছিলাম শেখ শাহজাহানের ক্ষেত্রে কি পাচার করেন, এবং আমি বলছি এই যে খবরগুলো বেরোচ্ছে সেগুলো ইডি এবং সিবিআই সোর্সে বেরিয়েছে, বড় বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছে। নিজে খাবার পাচার করছেন, মানে চাল পাচার করছেন, গম পাচার করছেন, ডাল পাচার করছেন বাংলাদেশে, তার সঙ্গে সোনা পাচার করছেন, একই সঙ্গে একই লেভেলে এই দুটো পাচার। আচ্ছা, টাকা পাচার করছেন এখানকার, একটু বলতে দিন, একটু বলতে দিন, আপনার সময় যখন অন্যরা কথা বলবে কথা বলতে দিন, আপনাকেও কথা বলতে দেওয়া হবে। বেশ, সন্ময়দা বলুন। না, আমার বলার সময় যখন বললো, না, আমি আবার আপনাকে কথা বলতে দেবো, আমি আছি তো। বাদলদা, ইডি সিবিআই কেউ থাকবে না, আমি থাকবো আপনার পাশে। বেশ, হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। কোটি কোটি টাকার সেই লোকটা কি হয়ে গেছে। বাদল দেবনাথ, এবার চুপ করুন। আমি সন্ময় বাবুর থেকে জানতে চাইছি, 355-র কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ পার্ট। সোনা, টাকা পাচার সমস্ত কিছু করেছেন, এবং মানে মানবদেহ পাচার পর্যন্ত সমস্ত জায়গা থেকে অপারেশনটা ওখান থেকে হয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে বারবার এরিয়া ডমিনেশনের জন্য বিএসএফকে তার যে অ্যাডিকুয়েট জমি দেওয়া দরকার সেটা রাজ্য সরকার দিচ্ছে না, শুধু নয়, তার জন্য সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারকে যেতে হয়েছে। এবং আমার নিজের বিশ্বাস রাজ্য সরকারকে কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেবে, তখন বিএসএফকে এই জমিগুলো দিতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, এত কিছুর পর, এত ঘটনার পর, 7 দিনের পর, একটা সপ্তাহ চলে যাওয়ার পরও কেন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যপালের তরফ থেকে 355 ধারার প্রেসক্রিপশন যাবে না? এটা কিন্তু আমাকে বারবার করে ভাবাচ্ছে। এই জায়গাটা কিন্তু ভাবার জায়গা, এবং এটা দরকার, এমার্জেন্সি দরকার, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ময়ূরকে একটু ভালো করে চিন্তা করে দেখো, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, এটা আমি আজকে সুজিত বোসের বাড়িতে যখন রেড হচ্ছে, আমি খালি ভাবছিলাম তার প্রপার্টি, একটা প্রপার্টি, 2টো প্রপার্টি, লাক্সুরিয়াস বাড়ি, তার কন্যার বিয়ের অ্যারেঞ্জমেন্ট, আমরা সব কিছু শুনেছি, সব কিছু দেখেছি। করতেন তো, যা শুনেছি আমরা সেটা হচ্ছে একটা এগরোলের দোকান ছিল, সেইখান থেকে এই বৈভবের জীবন। আমার ময়ূক একটা কথা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে প্যাটার্ন অফ পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে গেছেন? ওই মেডিকেল সেলসের লাইনে যে কথাটা বারবার বলা হয়, টেরিটরি ম্যানেজার, এক একটা অঞ্চলে তুমি দায়িত্ব, এর বাইরে অন্য কেউ ঢুকতে পারবে না, এই টেরিটরি ম্যানেজার করে দিয়েছেন। কোথাও শেখ শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও কাইজার, কোথাও মুদাস্সার, কোথাও সেলিম, বিভিন্ন জায়গায় করে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা প্রশাসনিক সভার কথা আমি কোট করছি এখানে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনার মিটিংয়ে গিয়ে বলেছিলেন যে তুই ওকে ঢুকতে দিচ্ছিস না কেন, কোনো একজনকে, কাইজার না কাকে ঢুকতে দিচ্ছিস না, হ্যাঁ, জাহাঙ্গীরকে ঢুকতে দিচ্ছিস না কেন? তাতে আরাবুল বোধহয় বলেছিলেন, কেউ বলেছিলেন, জাহাঙ্গীর, শৌকত বলেছিলেন যে ওখানে ওর বিরুদ্ধে রেপ কেসের ব্যাপার আছে। তো প্রশ্নটা হচ্ছে, এইভাবে এক একটা এরিয়াকে উনি ছেড়ে দিয়েছেন এই ক্রিমিনালদের ওপর। আজকে সেই ক্রিমিনালরা ডমিনেট করছে, সেই ক্রিমিনালরা ভারতবর্ষের সম্পদ লুট করছে, মানুষের খাবার লুট করছে, ইডিকে বেধড়কভাবে মারছে, আর মারার পরও কেন গ্রেপ্তার হচ্ছে না? ইমিডিয়েট কেস কিন্তু 355 ধারা জারির জন্য, এবং এটা ভীষণভাবে প্রয়োজন, সেটি নিড অফ দ্য আওয়ার। রাজ্যপালকে এই প্রেসক্রিপশনটা কেন্দ্রের কাছে করাটা দরকার রাজ্যপালের, জানি না তিনি করছেন। একদম, আমি বাদলদা, আপনি এই জায়গাতে ধরে আপনি 10 সেকেন্ডের টাইম নিন, কিন্তু একটা কথা আমাকে বলুন, যে রাজ্যে তৃণমূল কংগ্রেস অর্গানাইজড ভাবে, এখানে আমি একবার আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একবার দেখে নিতে চাই সুজিত বসুর বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা বেরোচ্ছে বলে খবর আছে এই মুহূর্তে, আমরা ছবি দেখতে চাই এই মুহূর্তে। 8:25 বাজে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা প্রবল ওখানে অ্যাক্টিভিটি হচ্ছে এই মুহূর্তে, সেই ছবি আমরা পাচ্ছি রিপাবলিক বাংলায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা অবশেষে
বেরোচ্ছেন বলে মনে করা হচ্ছে। 8:25 বাজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো বহর দেখুন, কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে এবং একেবারে শেখ শাহজাহানের যে ঘটনা তারপরে কোনো ধরনের কোনো রিস্ক নিতে চায়নি এনফোর্সমেন্ট অফিসাররা যারা ছিলেন ভেতরে, তারা অবশেষে বেরিয়ে আসছেন বলে মনে করা হচ্ছে। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, প্রথম ছবি রিপাবলিক বাংলায় আপনাদের কাছে। অর্ণব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে। অর্ণব, সুজিত বসুর বাড়ি থেকে কি সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা বেরিয়ে যাচ্ছেন? দেখো এখনো পর্যন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসাররা তারা কিন্তু ভিতরে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু যে চিত্র তুলে ধরছে, এখনো পর্যন্ত বাড়ির গেটের সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। সন্ধ্যে 6টার সময় 4 জন অফিসার বেরিয়ে যান, কিন্তু তারপর আরও যে দুটো টিম ছিল সেই দুটো টিম কিন্তু এখনো ভিতরে রয়েছে। এবং সেই জায়গা থেকে দেখার যে সুজিত বসু তিনি এখনো পর্যন্ত ভিতরে রয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে জিজ্ঞাসাবাদ করছে, তার বাড়িতে সার্চ অপারেশন চলেছে। অর্ণব, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। তার মানে কি এই যে গোটা রেডের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেছে না হয়নি? 8:25-এ কি সমস্ত অফিসার বেরিয়ে যাচ্ছেন না তুমি বলছো এখনো অফিসাররা রয়েছেন? মানে সুজিত বসু এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হয়ে আছেন? একবারে দেখো, নিঃসন্দেহে যদি দেখা যায় সকাল 6:40 থেকে এখন 8:30 বাজতে যায় প্রায়, এখনো পর্যন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসাররা রয়েছেন তাদেরই কিন্তু মুখোমুখি হয়ে রয়েছেন সুজিত বসু, এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পুরো বাড়ি বেষ্টিত রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেডের প্রক্রিয়া এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়েছে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে যেটা জানা যাচ্ছে যে শেষের পর্যায়ে চলছে এবং সেখানে কিন্তু সিজন লিস্ট তৈরি চলছে, এবং সেই সিজন লিস্ট তৈরির পর কি মূল পরিণতি দাঁড়ায়, অর্থাৎ ইডির আধিকারিকরা এখান থেকে বেরিয়ে যাবেন নাকি তার পরবর্তী ক্ষেত্রে আরো কোনো কিছু তাদের প্রসিডিওর রয়েছে সেটাই কিন্তু এখন দেখার। তবে একদম অর্ণব, তুমি আমাকে টাইম টু টাইম আপডেট করতে থাকো, কারণ বাংলার এই মুহূর্তে প্রায় 32,000 মানুষ ইউটিউবে আমাদেরকে দেখছেন, টেলিভিশনে আমাদের কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, এবং ফেসবুকেও প্রায় 1000 খানেক মানুষ এই মুহূর্তে দেখছেন। প্রত্যেকের কৌতূহল সুজিত বসুর বাড়ি থেকে এনফোর্সমেন্ট অফিসার ঠিক কটায় বেরোন। আমি নজরুল সাহেব আপনার কাছে আসতে চাই। আচ্ছা বাদল দেবনাথ 10 সেকেন্ড নিন। টাইম চেয়েছি এই কারণে যে আজকে যে সকাল 6:40 থেকে তাপসদা এবং সুজিতদার বাড়ির সামনে থেকে আপনারা গেলেন 6:40 থেকে 6:35, যাই হোক আগে পিছিয়ে কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে লাভটা নিটফলটা কি? নিটফল কি? তাপসদাকে মোবাইলটা সিজন লিস্ট করে নিয়েছে। 10 সেকেন্ড চলছে, 10 সেকেন্ড চলছে। নিটফলটা কি? প্রথম এরকম আপনারা পার্থদার বিরুদ্ধে একটা প্রমাণ করতে পারলেন না, 17 বছর বয়স্ক মানুষটাকে। আপনি চার্জশিট দেখেননি? আপনি চার্জশিটের মানে জানেন না? আমি দেখেছি। চার্জশিট দেখেননি? চার্জশিটের মানে জানেন না? তাহলে বলবো কিন্তু আমি। তাহলে এটা পড়াশোনা জেনে করে আপনার টাইম শেষ হয়ে গেছে। চার্জশিট দিয়েছে ভাই, তুমি যে চ্যানেলে কথা বলছেন পরশোধিকারীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, পরশোধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনার সরকার। বেশ আমি দুজনকেই শান্ত করছি, আমি দুজনকেই থামাচ্ছি। বেশ আমি বিতর্কের না হয়ে গেছে, 10 সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড হয়ে গেছে। আমি নজরুল সাহেবের কাছে যাব, বাদল দেবনাথ নজরুল সাহেবের কাছে যাব। আপনি হ্যাঁ বসে পড়ুন। বেশ নজরুল, বেশ বাদল দেব। আচ্ছা আমি বাদল দেবনাথ, তুমি অসভ্যতা করবে না, এই কালচার বন্ধ করো, তোমাদের এই বলতে বন্ধ করো। চোর ডাকাতি লুট করে খেয়ে বেড়ানো, বেশ লুটে খাচ্ছে কেউ ক্রিমিনাল কি বসবেন না, কিন্তু আর লুটে খাচ্ছে কে? লুটে খাচ্ছে তৃণমূল। বেশ বাদল দেবনাথ, আমি আপনাকে কথা বলছি, তোমাকে চুপ করতে বলছি। বেশ দুজনকে আমি চুপ করতে বলছি, কারণ দেশটাকে লুট করছে। আমি জানি বাদল দেবনাথ, বেশ অঙ্কল তুমি চুপ করো বাদল দেবনাথ, আমি জানি আপনার আজকে দিনটা বাদল দেবনাথ আপনি নষ্ট করেছে, ব্রেকিং নিউজ করেছে, তোমার কি একদম দুজন চুপ। আমি একবার এই মুহূর্তে সুদীপ, আমি কেন বলছি অসভ্যতামিটা শুধু এক জায়গাতে সীমিত থাকছে না নজরুল সাহেব, আমি কেন বলছি মুখ্যমন্ত্রী ঝাঁটা লাঠি নিয়ে ইডির অফিসারদেরকে রেজিস্ট করতে বলছে। ছেড়ে দিন, কম বয়সী নেতারা
তাদের মুখের ভাষা দেখুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিয়ে। সুদীপ রাহা, মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, নবজোয়ারের একজন সৈনিক নাকি, তার মুখের ভাষা দেখুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরে আমাকে উত্তরটা দিন, এই বাংলাতে সত্যিই কি এই সমস্ত 355-56 প্রয়োজনীয়তা নেই? সুদীপ রাহার বক্তব্য শুনুন। 8ই জানুয়ারি সকালবেলা বাংলাকে অসম্মানিত করবার জন্য যে রাজনৈতিক নেতাকে দীর্ঘদিন ধরে তাপসদা কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, কেউ একটা কালি ছেটানোর সাহস পায়নি, তার বাড়িতে সকাল থেকে ঢুকে বসে আছে। আগামী দিন মনে রাখবেন, এই বাংলার মাটিতেই বাংলার কোনো না কোনো বাড়িতে এই ইডি আর সিবিআই কে বেঁধে রাখার ব্যবস্থা বাংলার মানুষ করবে। বাংলার বিজেপিকে বাংলা ক্ষমা করবে না। নজরুল ইসলাম, মুখ্যমন্ত্রী যদি ডিরেক্ট একটা মেসেজ দিয়ে দেন, তাহলে নিচুতলায় শেখ শাহজাহান নয়, সুদীপ রাহার মতন তথাকথিত ভদ্র প্রেসিডেন্সিতে পড়া ছেলেরা, তারাও এই বার্তা দিচ্ছে ইডিকে নাকি বেঁধে রেখে দেওয়ার মতন, নিদান দেওয়ার মতন জায়গা তৈরি হচ্ছে। এরপরে সেন্ট্রাল এজেন্সি এখানে কাজ করতে পারবে সাহেব? দেখুন, আমি আইনের কথা বলতে পারি। ইডির অফিসাররা পাবলিক সার্ভেন্ট, তারা তাদের কর্তব্য পালন করতে আসছে। তাদের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে, আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে কোর্টে যেতে পারেন। কিন্তু এই যে বেঁধে দেওয়ার নিদান দিচ্ছে, এটা অপরাধ। এর বিরুদ্ধে কেস শুরু করে যে বিধান দিচ্ছে, কালকে তো যেতে পারতেন না। বাদল দেবনাথ, আপনি চুপ করুন প্লিজ, কারণ কি না হয়ে গেছে। বাদল দেবনাথ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এরপরে হয়তো টার্নলি বলতে হবে, আপনি চুপ করুন। নজরুল সাহেবকে, এখন নজরুল সাহেব, দীপাঞ্জন দা, সন্ময় দা, তিনজন যারা অ্যানালিস্ট আছে, তাদের সাথে আমি বিতর্কে জড়াতে চাই না আপনাকে। বেশ বেশ, বাদল দেবনাথ, আবারও বলছি, এখন এগুলোর সময় নয়। নজরুল ইসলাম সাহেবকে কথা বলতে দিন। আপনার সঙ্গে আমি না সাহেব করিনি, বলুন না। আমি বলছি আপনি সিনিয়র মানুষ, বলুন। তো আমি কি বলবো সেটা তো আমি ঠিক করব। বলুন বলুন, আপনি ঠিক করবেন না আমি কি বলবো সেটা? বলুন। আপনাকে আমি কিছু বলতে মানা করিনি। আপনারা যেটা বলছেন যে আমাদের দেশে একটা সংবিধান আছে, সংবিধানকে মেনে আইন তৈরি করা হয়েছে, সেগুলো মেনে চলতে আমরা বাধ্য, এবং কেউ যদি সেটা লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি 355 ধারার কথা বলছেন। 355 ধারায় যেটা আছে যে রাজ্য সরকারকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা, মানে নিরাপত্তা নিশ্চিত করা, এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং রাজ্যের প্রশাসন যাতে সংবিধান অনুসারে পরিচালিত হয় সেটা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। ধরুন, এর জন্য আপনি যদি 365 নম্বর ধারাতে যান, তাহলে সেখানে বলা আছে যে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। আর 356 ধারাতে আছে, আপনারা জানেন যে 352 ধারাতে জরুরি অবস্থার কথা আছে, আর 356 ধারাতে রাষ্ট্রপতি শাসনের কথা আছে। দুটো আলাদা আলাদা ধারায় হয়। তো এই যদি 355 ধারার কোনো একটা নিশ্চিত করতে হয়, বা 365 ধারার যে ডাইরেকশন মানেনি, তখন 356 ধারা জারি করা যায়। 355 কখন লাগু করা যায়, কিভাবে করা যায়? না, এখন বাদল দেবনাথ, আপনার টাইম হয়ে গেছে, বিতর্ক শেষ। এখন এই মুহূর্তে আমি প্রত্যেকের থেকে অ্যানালিসিসটা জানতে চাই। নজরুল সাহেব, 355 কখন লাগু করা যায় সেটা আপনি আপনাকে পরে ফাঁকা জায়গায় গিয়ে বোঝাবো। এখন আপনি এখানে এই করবেন না, তাহলে তো প্রশ্ন করতে পারতেন না। তার মানে আপনার কথা আপনি শুনছেন না। তো দেখুন, আমি এরপরে বলবো যে আমাদের এখানে যে অবস্থায় চলছে, যেটা বগটুয়ে দেখেছেন, আপনি হাঁসখালিতে দেখেছেন, সন্দেশখালিতে দেখলেন, সংবিধান অনুসারে যে চলছে না রাজ্যটা। আপনারা রাজীব কুমারের ব্যাপারটা দেখেছেন, যে প্রভাবশালী লোকদের বিরুদ্ধে যে প্রমাণ সেটা লোপাট করছেন, তার তদন্ত থেকে তিনি এখনও মুক্ত হননি। 4 তারিখে সুপ্রিম কোর্টে কেস ছিল, আবার 22 তারিখে শুনানি হবে। তো সেরকম একটা লোককে ডিজি করা হচ্ছে। তারপরে আপনারা আশা করছেন সেই ডিজির অধীনে যারা কাজ করে তারা শেখ শাহজাহানকে ধরবে কি করে, যেখানে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আপনাদের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে সিপিএমের সব লোক খারাপ নয়, শেখ শাহজাহান কাজ করে, এলাকায় জনপ্রিয় কাজ। তো এরকম বলার পর রাজীব কুমারের ক্ষমতা আছে শাহজাহানকে অ্যারেস্ট করে, যতক্ষণ না পুলিশ মন্ত্রী বলবে। এবার আপনারা যে দু একটা প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান বড় না অন্য নেতারা বড়, দেখুন আমার ব্যক্তিগত মত
জনগণ সঙ্গে আছে এটা প্রমাণ করার জন্য অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানদের মতো নেতাদের দরকার। অর্থাৎ এরা যে কোনো নেতার থেকে বড়, ভোটে জেতার জন্য এদের দরকার আছে। ঠিক। আপনারা আরও কিছু প্রশ্ন করেছেন এবং আমাদের বাদলবাবু যেটা বলেছেন যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে আপনারা কিছু প্রমাণ করতে পারেননি। আমি বলবো যে কোনো একটা মামলা শুরু হলে যখন চার্জশিটই তো আমাকে বলতে দিচ্ছেন, তো যখনই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তখন সে অভিযুক্ত। আচ্ছা, অভিযোগের পর তদন্তকারী সংস্থা তদন্ত করার পর তদন্তে যখন তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পায় যে তাকে কোর্টে তুলে বিচার করা যাবে, তখন তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। অর্থাৎ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এমন প্রমাণ পেয়েছেন যাতে পার্থ চ্যাটার্জির বিচার করা যাবে, সেই জন্য চার্জশিট দিয়েছেন। এখন পার্থ চ্যাটার্জির চার্জশিটের আর একটা কথা মনে রাখতে হবে যে তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থারা যে প্রমাণগুলো দিয়েছেন সেটা যদি আদালতে মান্যতা না পেত তাহলে 1 বছরের বেশি সময় ধরে তাকে আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং ফিরদৌস শামীমের কাছে যাব। 10 সেকেন্ড একটা কথা প্লিজ স্যার বলুন। আমাদের রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে সবাইকে চাকরি করতে হবে, এরকম তো কোনো কথা নাই। তো সবাইকে মন্ত্রী হবে এরকম কোনো কথা আছে কি? তো সে মন্ত্রীকে আপনারা প্রস্তাব দিন না যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে খেতি করুন, ঠিক ঠিক, তারপরে আপনি জাওলার। একদম। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি অনেকক্ষণ ধরে পুরোটা শুনলেন, কিন্তু আমার একটাই কথা, আজকে সত্যি শান্তনু সেন এবং বাকিদের তাদের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে একটা টেনশনের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তারা বলছেন মণিপুরেও এত সিআরপিএফ দেখা যায়নি যতটা সুজিত বোসের বাড়ির সামনে দেখা গেছে। আহত বাঘ কি আরও ভয়ানক, আরও খতরনাক হয়ে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেন্ট্রাল ফোর্স মাঠে নামলো এই ফ্রাইডে, ব্লকবাস্টার ফ্রাইডে? দেখো ময়ূক, ওইসব স্কোয়ার ফিট স্কোয়ার ইঞ্চ এদের কথা আমি উত্তর দেই না, মন্তব্য করাটা নিষ্প্রয়োজন মনে করি। একটা কথা, এই যে তোমরা সকাল থেকে দেখাচ্ছ সিআরপিএফ কেন্দ্রীয় বলে এরা যে ফাইবার গ্লাসের শিল্ড, ফাইবার গ্লাসের লাঠি এগুলো নিয়ে গেছে, এগুলোকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলা হয় অ্যান্টি রায়ট গিয়ার। তার মানে বাংলায় এখন কোনো অভিযুক্ত বা কোথাও গেলে ইডিকে যদি সার্চ করতে যেতে হয় এবং আদালতের নির্দেশে সেখানে রায়টের মতো সিচুয়েশন হয়, কারণ ওই রকম সিচুয়েশন অ্যানালাইসিস করেই তো কেন্দ্রীয় বাহিনী এগুলো ইস্যু করে নিয়ে গেছে, কারণ এগুলো ইস্যু করতে হয়, এগুলো স্বাভাবিক জিনিস নয়। কিন্তু তার মানে কেন্দ্রীয় সরকারকে বা সিআরপিএফ এর হায়ার অথরিটিকে এরা রিপোর্ট দিয়েছে যখন রায়টের মতো সিচুয়েশন হতে পারে, যেটা সন্দেশখালিতে হয়েছে। সো এরপরে যদি বাংলার সংস্কৃতি নিয়ে চিৎকার করা হয় তাহলে তো খুব বিপজ্জনক ব্যাপার। তুমি কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সির কথা বলছো, আহত বা সন্ময়দার একটা কথা আমি বলি, সন্ময়দা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাট অর্ধেকটা বলেছেন, বাকি অর্ধেকটা আমি পূর্ণ করি। সন্ময়দা বললেন এই শেখ শাহজাহানের মতো এলিমেন্টরা এই কয়লা, হোয়াটএভার, চাল গম থেকে খাবার টাবার এটসেট্রা, মানব দেহ, হিউম্যান ট্রাফিকিং সবকিছু বাংলাদেশে পাচার করে টাকা। এবার এই যখন পাচার করে তার বদলে যারা থ্রু দিয়ে পাচার হচ্ছে তারা বদলে কি চায়? তারা তো এটা চায় না কে ওই আইসিস এর পূর্ব খোরাসান, বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ, ভারতবর্ষের পূর্ব প্রান্ত, মায়ানমার এগুলোকে নিয়ে ওরা উঠবে। তার জন্য রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে হবে। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, প্লিজ বলুন। দীপাঞ্জন চক্রবর্তী বলুন, আমাদের টাইম একদম লাস্টের দিকে। এই যে ব্যাপারটা, এটা সাংঘাতিক ভয়ঙ্কর। 355 স্পেসিফিক এরিয়াতে, বিশেষ করে বর্ডারের পুলিশ স্টেশনগুলোতে না করলে আগামী দিনে কিন্তু ভয়াবহ বিপদ আসবে। তখন আর এই কন্ট্রোলটা রাজ্যের প্রশাসন ছেড়ে দাও, শেখ শাহজাহান ছেড়ে দাও, আইসিসি এর হাতে যাবে। একদম সেটা দেখার জন্য বাংলা কি প্রস্তুত আছে? একদম। দীপাঞ্জন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। ফিরদৌস শামীম অনেকক্ষণ ধরে বসে আছেন এবং বাংলার মানুষ যারা দর্শক তারা এটা জানতে চান, এটা অনেকেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, ফিরদৌস দা, তারা প্রশ্ন করছেন ওয়াই সুজিত বসুর বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট, তাপস রায়ের বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট? যদি বাংলার মানুষকে আপনার যুক্তিটা একটু বলে দেন। দেখুন, প্রথমেই বলি আমরা একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকের যে তদন্ত সেটা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতিতে তদন্ত। আপনাদের মনে থাকবে যে সৌমেন নন্দীর মামলায় আদালতে ইডি একটি অ্যাপ্লিকেশন করে বলেছিল যে অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে 200 কোটি টাকার এই যে পুরো দুর্নীতির তদন্তের তারা হদিশ পেয়েছে।
তাই আদালত নির্দেশ দিক যাতে সিবিআই এবং ইডি তদন্ত করতে পারে, এবং সেই নির্দেশ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন। পরবর্তীতে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই পুরো নিয়োগ দুর্নীতিতে যে কোর্ট মনিটর তদন্ত হবে তার নির্দেশ দিয়েছিলেন। অতএব আমাদের একটা জিনিস ভুললে চলবে না, আজকের যে তদন্ত হচ্ছে সেই তদন্ত কিন্তু কোর্টের নির্দেশে, এবং সেই তদন্ত হচ্ছে কোর্ট মনিটর তদন্ত। এই যে শাহজাহানের বাড়িতে যে রেশন দুর্নীতির তদন্তের সঙ্গে আজকে তদন্তের একটা পার্থক্য আছে। রেশন দুর্নীতির তদন্ত কিন্তু কোর্ট মনিটর তদন্ত নয়, কিন্তু আজকে যে সুজিত বসুর বাড়িতে যে তদন্ত হচ্ছে, তাপস রায়ের বাড়িতে যে তদন্ত হচ্ছে, সেটা কিন্তু কোর্ট মনিটর তদন্ত। অতএব এই কথা যদি আপনারা অনেকে বলার চেষ্টা করছেন সারাদিন ধরে যে লোকসভা ভোটের আগে এই তদন্ত হচ্ছে, না, কোর্ট মনিটর তদন্ত। আদালতে ইডি প্রথমে একটি অ্যাপ্লিকেশন করে বলেছিল 200 কোটি টাকা তদন্তের তারা প্রাথমিকভাবে হদিশি পেয়েছিল, তাই তারা আদালতের কাছে নির্দেশ চাইছে যাতে সিবিআই তদন্ত হয়, এবং আদালত সেই নির্দেশ দেয়। এবং সেটা সেই যে পশ্চিমবঙ্গ সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছে। তারা এই যে সিবিআই তদন্ত আটকাতে অপারগ হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তারা অপারগ হয়েছে। তারা প্রাণপণে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার যাতে সিবিআই তদন্ত না করে। আজকে বুঝতে পারা যাচ্ছে কেন পশ্চিমবঙ্গ সরকার এই সিবিআই তদন্ত, এই পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। তার কারণ বুঝতেই পারা যাচ্ছে এই সুজিত বসুরা রয়েছে, এই তাপস রায়েরা রয়েছে, ফলে তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। আর একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একজন তৃণমূল নেতার বক্তব্য শোনালেন, যে একদম যুব নেতা, যে সে বলছে ইডি প্রয়োজন হলে ইডিকে আক্রমণ করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে এটা একটা থ্রেট। এই অবস্থায় দাঁড়িয়ে আমি সাধারণ জনগণকে আহ্বান করব যে আপনারা এদের কোনো কথায় প্ররোচিত হবেন না। এটা বেআইনি কাজ, একেবারে আইন ভঙ্গ। একদম আমার সময় শেষ, কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে রেড চলছিল সকাল 6:35 থেকে সুজিত বসুর বাড়িতে, সেই রেড অবশেষে শেষ হলো। সুজিত বসু নিজের বাড়ির থেকে দোতলার বারান্দা থেকে হাত তুলে সবাইকে আশ্বস্ত করছিলেন যে আমি নিচে নামবো। অবশেষে তিনি নিচে নামলেন এবং সম্ভবত তিনি মিডিয়ার সামনে আসতে চলেছেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে 13 ঘন্টার তল্লাশি, স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে, জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। সুজিত বসুর নামে জয়ধ্বনি করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চলে যাওয়ার পরে। অবশেষে এই মুহূর্তে 13 ঘন্টা পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গেল। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। সুজিত বসু কি বলেন শোনাবো।